নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, কাঞ্চি। মাদ্রাজ হইতে কঞ্জিবরম প্রায় 5 ঘন্টার পথ। মাদ্রাজ হইতে সকালে 11টার সময় রওনা হইয়া বেলা 2টার সময় আমরা চিঙ্গলপদ জংশনে পৌঁছিলাম। এখানে গাড়ি পরিবর্তন করিতে হয়। চিঙ্গলপদই একটি তীর্থস্থান। এখান হইতে 5-6 মাইল দূরে পক্ষী তীর্থ অবস্থিত, কিন্তু সেখানে যাইবার আমাদের সুবিধা হয় নাই। আমরা কঞ্জিবরম অভিমুখে চলিলাম। বেলা 4টা বাজিল। দূরে 2টি গোপুরমের উচ্চ চূড়া নয়নগোচর হইল। বুঝিলাম আমরা কঞ্জিবরমের নিকটে আসিয়াছি। গাড়ি স্টেশনে আসিল। আমরা গাড়ি হইতে নামিলাম। একজন পাণ্ডা ভালো ঘর দেখাইয়া দিবে বলিয়া আমাদের সঙ্গে চলিল। কাঞ্চীনগর 2 ভাগে বিভক্ত, শিবকাঞ্চি ও বিষ্ণুকাঞ্চি। শিবকাঞ্চি স্টেশনের নিকটে। আমরা সেখানেই থাকিব স্থির করিলাম। কাঞ্চির পথগুলি অতি সুন্দর, পরিষ্কৃত। প্রশস্ত পথগুলি ঋজুভাবে বিস্তৃত। পথের উভয় পার্শ্বে বৃক্ষের শ্রেণী, সাধারণত নারিকেল বৃক্ষ। বৃক্ষশ্রেণীর পর একটু ব্যবধান, তাহার পর বাড়িগুলি পরস্পর সংলগ্ন হইয়া রহিয়াছে। বড় বাড়ি বেশি দেখিলাম না। রাস্তার ধারে জলের কল। সেখানে বিচিত্র বস্ত্র পরিহিত তামিল রমণীগণ কলসি লইয়া জল আহরণ করিতেছে। পথি পার্শ্বস্থ বৃক্ষের ছায়ায় ছেলেমেয়েরা খেলা করিতেছে। নগরের সুপ্রশস্ত পথগুলি নগর এসু কাঞ্চি এই বাক্যের যথার্থ প্রতিপন্ন করিতেছিল। অনেক অনুসন্ধান করিয়া আমরা একটি বাসা পাইলাম। বাসাটি দোতলা এবং শিবকাঞ্চির বৃহৎ গোপুরমের সন্নিহিত। নীল আকাশের পটে গোপুরমের সমুন্নত শ্রী আমরা বাসায় বসিয়াই দেখিতে পাইতাম। গোপুরমের সম্মুখস্থ প্রস্তর গঠিত চত্বরের উৎকৃষ্ট শিল্পকার্যও এখান হইতে দেখা যাইত। সন্ধ্যাবেলায় নহবত বাজিত। গোপুরমের সর্বাঙ্গে আলোক প্রজ্বলিত হইত এবং মন্দির যাত্রীদিগের ভিড়ে সম্মুখস্থ সুবিস্তৃত পথ জনাকীর্ণ হইত। সে সময় সকলের হৃদয় আপনা হইতেই ভক্তি ও মাধুর্যে পরিপূর্ণ হইত। শিবকাঞ্চির এই সুবৃহৎ মন্দিরে একাম্রনাথ নামক শিবলিঙ্গ বিরাজিত। মন্দিরের চারিপার্শ্ব উচ্চ প্রস্তর গঠিত প্রাচীরের দ্বারা বেষ্টিত। ইহা দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় 500-600 গজ হইবে। এই প্রাচীরের দক্ষিণে ও পশ্চিমে প্রবেশদ্বারের ওপর 2টি গোপুরম। দক্ষিণের গোপুরমটি সমধিক উচ্চ। ইহা কাঞ্চির মধ্যে উচ্চতম গোপুরম এবং দক্ষিণ ভারতের সর্বাপেক্ষা উচ্চ গোপুরমগুলির মধ্যে অন্যতম। গোপুরমের চিত্র অনেকেই হয়তো দেখিয়াছেন। ইহা সমচতুষ্কোণ ভিত্তির ওপর নির্মিত। শিবকাঞ্চির বৃহৎ গোপুরমে সর্বশুদ্ধ 11টি তল আছে। উপরের দিকে ক্রমশ আয়তন কমিয়া আসিয়াছে, কিন্তু সর্বত্র চতুষ্কোণ। হিন্দু স্থপতিবিদ্যার বিশিষ্ট লক্ষণ আর্চ বা খিলানের অভাব। দক্ষিণ ভারতের গোপুরম ও মন্দিরগুলিতে কোথাও খিলান নাই। এই গোপুরমের প্রতি তলের মধ্যদেশে জয় ও বিজয়ের মূর্তি। গোপুরমের ওপর এতদ ব্যতীত আরও মূর্তি ও শিল্পকার্য বিদ্যমান আছে। গোপুরম দিয়া ভিতরে প্রবেশ করিলে 2-3টি সরোবর দেখা যায়। একধারে সহস্র স্তম্ভ বিশিষ্ট একটি দালান। সংস্কারাভাবে ইহা ভগ্নপ্রায় হইয়া গিয়াছে। মূল মন্দিরের সম্মুখে একটি বিস্তৃত চত্বর।
তাহার স্তম্ভগুলি নানা প্রকার কারুকার্যে খচিত। একটি অশ্ব সম্মুখের পা দুইটি তুলিয়া প্রায় দাঁড়াইয়া আছে এবং তাহার পৃষ্ঠে যোদ্ধা বেশে একজন অশ্বারোহী উপবিষ্ট। এই মূর্তিটি দক্ষিণ ভারতের স্তম্ভগুলির ওপর প্রায়ই উৎকীর্ণ দেখিতে পাওয়া যায়। সন্ধ্যাবেলায় এই সকল স্তম্ভগুলি এবং দ্বারপথ আলোকমালায় সজ্জিত হয়, তখন দৃশ্য অতিশয় মনোহর হয়। মন্দিরের মধ্যে একটি বৃহৎ পিত্তল নির্মিত বৃষভ মূর্তি। দক্ষিণ ভারতের 5টি প্রসিদ্ধ স্থানে ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম এই পঞ্চভূতের 5টি শিবলিঙ্গ আছে। কাঞ্চিতে ক্ষিতি মূর্তি, এই জন্য এখানে শিবলিঙ্গ জল বা দুগ্ধ দ্বারা অভিষিক্ত হয় না। মন্দিরের অভ্যন্তরে এক স্থানে এক অতি প্রাচীন আম্রবৃক্ষ আছে। শোনা যায় যে ইহার 4 শাখায় 4 প্রকার ভিন্ন আস্বাদনের ফল ধরিয়া থাকে। এই আম্রবৃক্ষ হইতেই মহাদেবের নাম একাম্রনাথ হইয়াছে। বিমান মন্দিরের চারিপাশে বারান্দায় অসংখ্য শিবলিঙ্গ বিরাজিত। শিবকাঞ্চিতে কামাক্ষী দেবীর মন্দির অতি প্রাচীন। দক্ষিণ দেশীয় অন্যান্য মন্দিরের ন্যায় ইহাও উচ্চ প্রাচীর দিয়া চতুর্দিকে বেষ্টিত। সুপ্রশস্ত বাঁধানো প্রাঙ্গণের মধ্যে পুষ্করিণী, মণ্ডপ ও বিমান মন্দির বিরাজিত। এখানে একটি মন্দিরের মধ্যে জগৎগুরু শ্রী শঙ্করাচার্যের মূর্তি পূজিত হইয়া থাকে। কামাক্ষী দেবীর মূর্তি, বিশেষ করিয়া তাহার বহু পুষ্পভরণ ভূষিত ভোগ মূর্তি দেখিলে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। মা যেন অল্প অল্প হাসিতেছেন। তাহার সেই ঈষৎ স্মিত বিকশিত বদন হইতে করুণা ও প্রসন্নতা যেন ঝরিয়া পড়িতেছে। শিবকাঞ্চি হইতে বিষ্ণুকাঞ্চি প্রায় 3 মাইল দূরে অবস্থিত। উভয় স্থান দীর্ঘ ও সুপ্রশস্ত রাজপথ দ্বারা সংযুক্ত। পথের উভয় পার্শ্বে বৃক্ষশ্রেণী এবং তাহার পশ্চাতে সুবিন্যস্ত গৃহশ্রেণী। এইখানে বলিয়া রাখি, দাক্ষিণাত্যের মন্দিরগুলিতে সাধারণত 2টি করিয়া মূর্তি থাকে। একটি প্রস্তর নির্মিত অচল মূর্তি, আর একটি ধাতু নির্মিত ভোগ মূর্তি। উৎসবাদির সময় এই ভোগ মূর্তি বাহিরে লইয়া যাওয়া হয়। বিষ্ণুকাঞ্চির মন্দিরও অতিশয় প্রাচীন। এখানে শতস্তম্ভ বিশিষ্ট একটি মণ্ডপ আছে। কৃষ্ণপ্রস্তর নির্মিত স্তম্ভগুলির ওপর অশ্বারোহীর মূর্তি এবং নানা প্রকার জীবজন্তুর মূর্তি খোদিত আছে। এই মণ্ডপের শিল্পকার্য অতি উৎকৃষ্ট। বিষ্ণুকাঞ্চির বিগ্রহের নাম বরদরাজ স্বামী। অন্ধকার প্রাঙ্গণের মধ্য দিয়া আমরা মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিলাম। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নানা লঙ্কার শোভিত বৃহৎ বিষ্ণুমূর্তির সম্মুখে আমরা নীত হইলাম। দর্শনান্তর অন্যান্য ক্ষুদ্র বিগ্রহ দেখিয়া আমরা ফিরিয়া আসিলাম। শ্রীরঙ্গম যাইবার পূর্বে রামানুজ কয়েক বৎসর বিষ্ণুকাঞ্চিতে বাস করিয়াছিলেন। শ্রী চৈতন্যদেব শিবকাঞ্চি ও বিষ্ণুকাঞ্চি উভয় স্থানই দর্শন করিয়াছিলেন। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে দেখিতে পাই, শিবকাঞ্চি আসি কইল শিব দর্শন, প্রভাতে বৈষ্ণব কইল শাক্ত শৈবগণ, বিষ্ণুকাঞ্চি আনি দেখিল লক্ষ্মী নারায়ণ, প্রণাম করিয়া কইল বহুত স্তবন, প্রেমাবেশে নৃত্যগীত বহুত করিল, দিন 2 রহিলকে কৃষ্ণ ভক্ত কইল। কাঞ্চিতে 2 দিন থাকিয়া আমরা বিকালের ট্রেনে তাঞ্জোর অভিমুখে যাত্রা করিলাম। চিঙ্গলপথ স্টেশনে গাড়ি পরিবর্তন করিয়া সিলন বোট মেলে আরোহণ করিলাম। এই ট্রেন মাদ্রাজ নগরী হইতে লঙ্কা যাত্রীদিগকে লইয়া রামেশ্বর এবং তাহার পরবর্তী স্টেশন ধনুষ্কোটি পর্যন্ত গিয়া থাকে। সেখানে সিলন বোট বা স্টিমার যোগে লঙ্কাদ্বীপ 2 ঘণ্টার পথ। সমস্ত রাত্রি ট্রেনে কাটিল। প্রত্যুষে গাড়ি তাঞ্জোর স্টেশনে থামিল। স্টেশনের খুব নিকটেই নবনির্মিত তাঞ্জোর রাজ ছত্রমের প্রাসাদতুল্য দ্বিতল অট্টালিকা। এখানে থাকিবার কিছুমাত্র অসুবিধা নাই। আহারের বন্দোবস্ত করিয়া লইতে হইয়াছিল, কিন্তু পরে আমাদের মনে হইয়াছিল যে হোটেলের সন্ধান লইলে আমাদের কম কষ্ট হইত। দক্ষিণ যাত্রীগণ
হোটেলের সন্ধান লইলে অনেক অসুবিধা হইতে অব্যাহতি পাইতে পারেন। কলিকাতার হোটেলগুলি সাধারণত বেশ পরিষ্কৃত এবং পরিচ্ছন্ন নহে। তারপর নানা অখাদ্য থাকে বলিয়া নিষ্ঠাবান লোকদের খাইতে অভিরুচি হয় না, কিন্তু দক্ষিণ দেশের হোটেলগুলি বেশ ভালো বলিয়া বোধ হইল। বলা বাহুল্য মাছ মাংস নাই, তবে কোথাও কোথাও পলাণ্ডু ব্যবহৃত হইয়া থাকে। ব্যঞ্জনে অবশ্য ঝালের ভাগ বেশি, কিন্তু ঘোল ও দধি বেশি করিয়া খাইলে সে ঝাল সহ্য করা যায়। স্বাস্থ্যবান লোকদের বিশেষ অনিষ্ট হয় না। তাঞ্জোরের মন্দিরটি অতিশয় উচ্চ ও সুগঠিত। মন্দিরের বাহিরে গোপুরম আছে, কিন্তু অন্যান্য মন্দিরের ন্যায় এখানে গোপুরমটি মূল মন্দির অপেক্ষা বৃহত্তর নহে। মন্দির বেষ্টনকারী প্রাচীরের চারিধারে পরিখা। যুদ্ধের সময় এখানে সৈন্য সমাবেশ করা হইত এবং কামান বন্দুক প্রভৃতির জন্য দেওয়ালে ছিদ্র কাটিয়া রাখা হইয়াছিল। মন্দির মধ্যস্থ সুবিস্তৃত প্রাঙ্গণটি প্রস্তরমণ্ডিত। মন্দিরের সম্মুখে তাঞ্জোরের প্রসিদ্ধ সুবৃহৎ প্রস্তর গঠিত বৃষভ মূর্তি। বৃষভরাজের বিশাল মূর্তি দেখিয়া আমরা বিস্মিত হইলাম। নিকটে এমন পাহাড় নাই যেখানে এই প্রস্তর পাওয়া যাইতে পারে। দূরস্থ পর্বত হইতে এই বৃহৎ ব্যাপারটি এত দূর আনিয়া এই উচ্চ বেদির উপর স্থাপন করিতে যে কত পরিশ্রম ও কৌশলের প্রয়োজন হইয়াছিল তাহা ভাবিবার বিষয়। মন্দির মধ্যস্থ শিবলিঙ্গটিও অতি বৃহৎ। আমরা এত বৃহৎ লিঙ্গ কুত্রাপি দেখি নাই। তাঞ্জোরের সমুন্নত মন্দিরের কারুকার্য অতি সুন্দর। প্রাঙ্গণস্থ সুব্রহ্মণ্য দেবের মন্দিরের শিল্পকার্য বিশেষভাবে দ্রষ্টব্য। প্রাঙ্গণের চতুর্দিকের প্রাচীর উজ্জ্বল বর্ণের বিবিধ চিত্রে সুশোভিত। একটি কক্ষের মধ্যে তাঞ্জোরের রাজাদের চিত্র এবং অশ্ব, ময়ূর প্রভৃতি বিবিধ প্রাণীর সুরঞ্জিত প্রতিকৃতি। তাঞ্জোরের মন্দিরে আমরা দেব দর্শনার্থীর বিশেষ সমাগম দেখিলাম না। এত ঐশ্বর্য ও শিল্পকৌশল ভক্তিপূর্ণ যাত্রীর অভাবে প্রাণহীন বলিয়া বোধ হইল। বৈকালে আমরা রাজপ্রাসাদ দেখিতে গেলাম। ইহাও একটি দুর্গ মধ্যে অবস্থিত। সকালে একজন গাইড বা প্রদর্শকের সহিত আমাদের সাক্ষাৎ হইয়াছিল। বৈকালেও সে আমাদের সঙ্গে চলিল। সে ইংরেজি ভাষায় কথা কহিতে পারে। প্রাসাদের বিবিধ দ্রষ্টব্য বস্তু সে অনর্গল বর্ণনা করিয়া যাইতে লাগিল। বেশ বোঝা গেল যে সে এই সব বর্ণনা মুখস্থ করিয়া রাখিয়াছে। তাঞ্জোরের রাজপ্রাসাদের কিয়দংশে এক্ষণে সরকারি অফিস হইতেছে। বিচিত্র সভাগৃহ দেখিয়া আমরা অন্তঃপুরে প্রবেশ করিলাম। এক অংশে রাজবংশের বর্তমান বংশধরগণ বাস করিয়া থাকেন। রাজবাটির মধ্যস্থ কক্ষগুলি বিশৃঙ্খলভাবে নির্মিত। প্রাচীর বেষ্টিত একটি শুষ্ক জলাশয় দেখিলাম। রাজারা এখানে জলবিহার করিতেন। একটি ভূগর্ভস্থ অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়া আমরা কিছু দূর অগ্রসর হইয়াছিলাম। স্থানটি ভীতিজনক। একটি কক্ষে সুবর্ণময় অশ্বাভরণ, সিংহাসন, পরিচ্ছদ প্রভৃতি বন্ধ রহিয়াছে। এই সকল লইয়া উত্তরাধিকারীদের মধ্যে মোকদ্দমা চলিতেছে। দক্ষিণ দেশে বহু সংখ্যক কার্তিকের মন্দির আছে। রাজপ্রাসাদে বিশেষ চিত্তাকর্ষক কিছু নাই। প্রাসাদের বাহিরে পরীক্ষার পার্শ্বে মঞ্চের ওপর এক বৃহৎ কামান দেখিলাম। কতকগুলি দরিদ্র শিশু নগ্ন দেহে নিশ্চিন্ত মনে ইহার উপর চড়িয়া খেলা করিতেছিল। পরদিন প্রাতে আমরা মন্দির পার্শ্বস্থ শিবগঙ্গা নামক জলাশয় দেখিতে গেলাম। বর্ষাকালে নদীর জল ঘোলা হয়। এই পুষ্করিণীর জলও তদ্রূপ। প্রাচীন অশ্বত্থ বৃক্ষের ছায়ায় প্রশস্ত বাঁধানো ঘাট। ঘাটের সোপানাবলী আরোহণ করিয়া রমণীগণ কলসি কক্ষে জল লইয়া যাইতেছিল। পুষ্করিণীর নিকটে সাচওয়ার্টস নামক ওলন্দাজ পাদ্রীর গির্জা। পাদ্রীগণ বহুদিন হইতে প্রচার কার্য করিতেছে। সেই জন্য নিম্ন শ্রেণীর লোকের মধ্যে বহু সংখ্যক খ্রিস্টান আছে। সরোবর পার্শ্বস্থ উদ্যান দেখিয়া আমরা ঝটকায় করিয়া নগরের মধ্য দিয়া বেড়াইয়া আসিলাম। সুপ্রশস্ত রাজপথের পার্শ্বে দোকান, বাজার এবং বসতবাটি। পথপরি জনপ্রবাহ। দুই চারিটি ভদ্রবংশীয় স্ত্রীলোক হাঁটিয়া যাইতেছেন।
পাঠক স্মরণ রাখিবেন যে দাক্ষিণাত্যে পর্দা নাই। ভদ্রবংশীয় স্ত্রীলোকেরা অনাবৃত মুখে প্রকাশ্যস্থলে বাহির হন, কিন্তু আমাদের সমাজে স্ত্রীলোকগণ যেরূপ পরপুরুষের সহিত আলাপ করেন না, দাক্ষিণাত্যের প্রথাও সেই রূপ। মূল প্রথা উত্তর ও দক্ষিণ ভারতে এক। উভয় দেশের সমাজেই স্ত্রী ও পুরুষ স্বতন্ত্র করিয়া রাখে। তাঞ্জোর হইতে ত্রিচিনাপল্লী 2.5 ঘণ্টার পথ। আমরা 2টার পর গাড়িতে চড়িলাম। বৈকালে ত্রিচিনাপল্লী জংশন স্টেশনে পৌঁছিলাম। এখানে গাড়ি পরিবর্তন করিয়া আমরা ত্রিচিনাপল্লী ফোর্ট স্টেশনে উপস্থিত হইলাম। ত্রিচিনাপল্লী বড় শহর। এখানে 3টি রেলওয়ে স্টেশন আছে। ফোর্ট স্টেশনের কাছেই দেশি লোকের বাস এবং ইহা হইতে শ্রীরঙ্গম নিকটবর্তী, তাই আমরা ফোর্ট স্টেশনেই নামিলাম। আমরা যখন স্টেশন হইতে শহরের অভিমুখে যাইতেছিলাম, তখন সূর্যদেব পশ্চিম গগনে ঢলিয়া পড়িয়াছেন। পৃথিবীর তপ্ত বক্ষ হইতে ক্লেশাবসান ব্যঞ্জক নিঃশ্বাসের ন্যায় বৈকালের বাতাস বহিতেছিল। পথের ধারে হরিদ্বর্ণের ক্ষেত্রগুলি শোভা পাইতেছিল। নারিকেল ও অন্যান্য বৃক্ষের উচ্চ শিরগুলি সুবর্ণ কিরণে রঞ্জিত হইতেছিল। পাদ্রীদের গির্জা, কলেজ, ছাত্রাবাস প্রভৃতির বৃহৎ অট্টালিকাগুলি শোভা পাইতেছিল। ছাত্রেরা টেনিস, ব্যাডমিন্টন প্রভৃতি খেলিতেছিল। আমাদের গাড়ির গরুগুলি ঘণ্টাধ্বনি করিতে করিতে ছুটিতেছিল। রাজপথস্থ লোকগণ বিদেশী দেখিয়া কৌতূহলবশত দৃষ্টিক্ষেপ করিতেছিল। পথের ধারে এক বিস্তীর্ণ জলাবৃত স্থান দেখিলাম। শুনিলাম কাবেরী নদীর প্রবাহ হইতে এই জল ছাপাইয়া আসিয়াছে। একটু পরেই আমাদের গাড়িগুলি চিনিয়া পিল্লের সুন্দর ছত্রের সম্মুখে আসিয়া দাঁড়াইল। ছত্রটি দ্বিতল। যাত্রীরা সাধারণত একতলাতেই থাকে। সম্ভ্রান্ত যাত্রীগণ গৃহস্বামীর বিশেষ অনুমতি পাইলে দ্বিতলে থাকিতে পারেন। আমরা শুনিলাম একতলায় স্থান নাই। ছত্ররক্ষক আমাদিগকে স্বতন্ত্র আশ্রয়ে খুঁজিতে বলিল। অগত্যা আমরা গৃহস্বামীর ভবন অভিমুখে গাড়ি ছুটাইলাম। তখন সন্ধ্যা হইয়াছিল। পথিপার্শ্বস্থ জলের কলের চারিধারে বিচিত্র বেশ পরিহিত জলাথিনী রমণীবৃন্দের ভিড় অতি সুন্দর দেখাইতেছিল। ক্রমে আমরা উদ্দিষ্ট ভবনে উপস্থিত হইলাম। পিলে মহাশয় ব্যবসাদার লোক। একটি দ্বিতল প্রকোষ্ঠে তাহার কয়েকটি কর্মচারী দোকানের খাতা খুলিয়া বসিয়াছিলেন। আমরা পরিচয় প্রদান করিলে তাহারা যথেষ্ট সমাদর করিয়া আমাদিগকে পাশের সুসজ্জিত কক্ষে বসিতে বলিলেন এবং কহিলেন, ছত্রের ভৃত্যদিগকে এই লিপি দিলেই উপরের ঘর খুলিয়া দিবে, আপনারা সেখানে থাকিতে পারিবেন। ইহাদের সৌজন্যে মুগ্ধ হইয়া আমরা ছত্রমে ফিরিলাম। তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছিল। পান্থনিবাসের স্থানে স্থানে স্ত্রী ও পুরুষ যাত্রীগণ ছোট ছোট দল বাঁধিয়া বসিয়াছিল। একটি বৃহৎ কক্ষে রঙ্গনাথ স্বামীর শয়ান মূর্তি। আমরা ওপরের ঘরে গেলাম। একটি দীর্ঘ হলের 2 পার্শ্বে 2টি ক্ষুদ্র ঘর। দেওয়ালে বহু সংখ্যক ছবি, চেয়ার, টেবিল ও অন্যান্য গৃহোপকরণে কক্ষগুলি সুসজ্জিত। পরদিন প্রাতে শ্রীরঙ্গম যাত্রা করিলাম। শহর ছাড়াইয়া আমরা কাবেরী নদীর তীরে উপস্থিত হইলাম। পবিত্র নদীর সুন্দর শোভা দেখিয়া চক্ষু জুড়াইল।